হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো মাধ্যমিক গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে। তো এই বাস্তব সংখ্যাটা মূলত কি? বা বাস্তব সংখ্যা কাকে বলে সেটা বলার আগে তোমাদেরকে আমি একটু মনে করে দিই যে তোমরা অবশ্যই ষষ্ঠ শ্রেণীতে সংখ্যা রেখা সম্বন্ধে জেনেছো। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি সংখ্যা রেখা, অর্থাৎ এই সংখ্যা রেখার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 0 এবং ডান পাশে পজিটিভ মানগুলা চলমান 1 2 3 4 5, আর বাম দিকে নেগেটিভ মানগুলা -1 -2 -3। এবার আমি যদি তোমাদের বলি যে এই সংখ্যা রেখায় 2টা কোথায় আছে, তোমরা অবশ্যই বলবে যে স্যার এইখানে আছে। আমি যদি বলি যে -3টা কোথায় আছে, তাহলে তোমরা বলবে যে এইখানে আছে। ঠিক সেম ভাবে আমি যদি বলি যে এখানে 0.5 কোথায় আছে, 0.5, তোমরা হয়তো আমাকে বলবে যে স্যার 0 আর 1 এর মধ্যখানে 0.5 আমরা পাই। সেম ভাবে তোমরা যে কোনো কিছুই বলো না কেন, যে কোনো সংখ্যা 0.2 0.1 √3 √2, এই সবগুলাই আমরা কি করতে পারি, এই সংখ্যা রেখায় প্রকাশ করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে যে সকল সংখ্যা রেখায় প্রকাশ করা যায় সেটাই হচ্ছে কি বাস্তব সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যাসমূহ সংখ্যা রেখায় প্রকাশ করা যায় সেগুলাই হচ্ছে বাস্তব সংখ্যা। আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। এবার আমরা বাস্তব সংখ্যার প্রকারভেদ নিয়ে জানব। এই বাস্তব সংখ্যাটা মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মূলদ আর আরেকটা হচ্ছে অমূলদ। এবার চলো জেনে আসি মূলদ সংখ্যাটা কি বা মূলদ সংখ্যা কাকে বলে। আচ্ছা, আমার হাতে তোমরা যে এই ছোট বইটি দেখতে পাচ্ছ, এইটার আকার কি রকম? এই যে এইভাবে দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে আয়তাকার। এটা কি? এটা হচ্ছে আয়তাকার। আবার আমি যদি বলি এই যে তোমরা একটা বোতলের ছিপি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোলাকার। তো P/Q, যে সংখ্যাগুলোকে P/Q আকারে প্রকাশ করা যায় সেগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ যেই সংখ্যাগুলোকে তুমি P/Q আকারে প্রকাশ করতে পারবে সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। P/Q আকারটা মানে কি? উপরে একটা পূর্ণ সংখ্যা থাকবে, নিচে একটা পূর্ণ সংখ্যা থাকবে। হতে পারে সেটা 2/3, যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ পূর্ণ সংখ্যা। কিন্তু Q=0 হওয়া যাবে না, এটা শুধু মাথায় রাখতে হবে। আচ্ছা যাই হোক, তো এটা মাথায় রাখবা যে যে সংখ্যাগুলোকে P/Q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। এলে অমূলদ সংখ্যা ঠিক তার বিপরীত। যেই সংখ্যাগুলোকে P/Q আকারে প্রকাশ করা যায় না সেগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার এই মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর আরেকটা হচ্ছে ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ বলতে বোঝায় কোনো একটা আস্ত জিনিস। অর্থাৎ আমি যদি বলি যে তোমার ক্লাসে কয়জন শিক্ষার্থী আছে, তুমি বলবে 30 জন, তুমি বলবে 40 জন। আচ্ছা, তুমি কি এরকম বলবে যে আমার ক্লাসে 30.5 জন শিক্ষার্থী আছে? এরকম তো বলবে না। অর্থাৎ পূর্ণ আস্ত একটা জিনিস। এই পূর্ণ সংখ্যার মধ্যে কি হইতে পারে? মনে করো 2 3 4 এভাবে হতে পারে। আবার অন্যদিকে যদি আমরা বলি ভগ্নাংশ, ভগ্নাংশ হচ্ছে ভাঙা সংখ্যা। বোঝার ক্ষেত্রে যদি আমরা বলি ভাঙা সংখ্যা, এটা পূর্ণ নয়। এই পূর্ণ সংখ্যা আবার দুই ধরনের। ধনাত্মক, অর্থাৎ পজিটিভ মানগুলো আমরা সংখ্যা রেখা একটু আগে দেখে আসছি,
যে এইদিকে পজিটিভ মানগুলা 1 2 3 +1 +2 +3 এভাবে চলতে আছে। তো ধনাত্মক সংখ্যাগুলো কোনগুলা? যে পজিটিভ মানগুলা। ঋণাত্মক কোনগুলা? নেগেটিভ, -1 -2 -3। এই যেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর আরেকটা হচ্ছে শূন্য। তো এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার প্রকারভেদ। এবার এই ধনাত্মক সংখ্যাগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: মৌলিক, এক এবং যৌগিক। এই মৌলিক সংখ্যাটা কি? এই মৌলিক সংখ্যার ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে যে কোনো একটা সংখ্যার গুণনীয়ক যদি কেবল 2টা হয়, কোনো একটা সংখ্যার গুণনীয়ক যদি কেবল 2টা হয়, তাহলে সেইটা হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ আমি উদাহরণস্বরূপ বলতে পারি, মনে করো 2 5 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা? একটা জিনিস খেয়াল করো, এই যে 2 আছে, 2 একে 2, এটাকে কি আর কোনোভাবে লেখা যায়? 2 একে 2 ছাড়া আর লেখা যাবে না। অর্থাৎ এই সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2টা, এই একটা এই আরেকটা, 2টা, এক এবং সে নিজে। অর্থাৎ যে সংখ্যার গুণনীয়ক কেবল 2টা, এক এবং সে নিজে, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আবার যৌগিক সংখ্যাটা কি? যৌগিক সংখ্যা হতে পারে 4 6 8 এইভাবে চলতে থাকবে আর কি। অর্থাৎ যেই সংখ্যার গুণনীয়ক 2 এর অধিক। আমি যদি এখান থেকে 6 নেই, 6 একে 6 হয়, 3 দুগুণে 6 হয়। দেখো তো এই 6 এর গুণনীয়ক তুমি কয়টা পেলে? 1 2 3 4টা, 2 এর বেশি। সেটাই হচ্ছে যৌগিক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যা হচ্ছে 3 ধরনের: মৌলিক, যৌগিক আর আরেকটা হচ্ছে এক। এবার আমরা যদি ভগ্নাংশের প্রকারভেদটা একটু দেখি, যে ভগ্নাংশের প্রকারভেদের মধ্যে ভগ্নাংশ হচ্ছে 2 প্রকার: সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ, দশম ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশটা কি? সাধারণ ভগ্নাংশটা হচ্ছে, তোমাদের মনে আছে আমি যে বলছিলাম যে p/q আকারের, অর্থাৎ 2/3 4/6 7/8 এই আকারের সংখ্যাগুলোকে বলা হয় কি? সাধারণ ভগ্নাংশ। যেটার উপরেরটারে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। উপরেরটাকে লব, নিচেরটাকে হর, উপরেরটাকে লব, নিচেরটাকে হর। তো এই ধরনের সংখ্যা, এই ধরনের ভগ্নাংশগুলাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে: একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। তো প্রকৃতটা কি? ইটস ভেরি ইজি। প্রকৃতটা হচ্ছে যে 10/5, অর্থাৎ যেই সাধারণ ভগ্নাংশের হরটা বড়, লবটা ছোট, হরটা বড়, লবটা ছোট, হর বড়, লব ছোট, সেটাই হচ্ছে প্রকৃত। আর অপ্রকৃত মানে হচ্ছে যেটার লবটা, হরটা লবের তুলনায় ছোট হবে, অর্থাৎ হর ছোট, লব বড়, সেটাই হচ্ছে কি? অপ্রকৃত। আর সেই অপ্রকৃত থেকেই কি আসে? আবার মিশ্র ভগ্নাংশ। কি আসে? মিশ্র। সেটারে বলা যায় এই যে 2/4/8। এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এগুলো তোমরা ছোটকালে পড়ে এসেছো, ছোট ক্লাসে এগুলো পড়ে এসেছো। আচ্ছা, যাই। তো দশমিক সংখ্যাগুলোকে আবার 2 ভাগে ভাগ করা যায়: একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম আবৃত। সসীম, সসীম মানে বোঝায় যার সীমা আছে, যার একটা সীমা নির্ধারণ করা যায়। আর অসীম মানে হচ্ছে যার কোনো সীমা নেই। সসীম অর্থাৎ দেখো, আমি যদি বলি 7.234, এই দশমিকের পরে কয়টা ঘর আছে? 3টা। 2 3 4, এটার একটা সীমা আছে না? সসীম, দশমিকের পরে সংখ্যাগুলা গণনা করা যাচ্ছে, সেটা হচ্ছে কি? সসীম দশমিক। আর অসীম আবৃত্ত মানে কি? অসীম আবৃত্ত মানে হচ্ছে, আচ্ছা, আবৃত মানে হচ্ছে যেটা বারবার আসতেছে, যেটা বারবার আসে। মনে করো আমি যদি বলি 4.3333 ... খেয়াল করো তো, 4.3 এখানে কয়টা আছে গোনা যাবে, এখানে ডট ডট দিয়েছে, অর্থাৎ 3টা চলতে থাকবে।
তার মানে এটা অসীম। আর যেহেতু 3টা বারবার আসছে সেহেতু সেটা হচ্ছে কি অসীম আবৃত্ত। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর এইদিকে অমূলর সংখ্যা যদি বলা হয়, যে অমূলর সংখ্যাকে বলা হয় অসীম অনাবৃত্ত সংখ্যা। অসীম, যেমন ধরো উদাহরণস্বরূপ বলা যায় √2, √3। এইভাবে আমরা যদি বলি যে এই যে √2 মানটা কত, আমরা যদি বলি ক্যালকুলেটর চাপি √2, √2 মানে হচ্ছে এই যে √2 মানে হচ্ছে 1.4142 ... একটা জিনিস খেয়াল করো তো, এই দশমিকের পরে এই সংখ্যাগুলা কি গণনা করে শেষ করা যাবে? না, এটা অসীম। আবার আরেকটা জিনিস চিন্তা করো যে এই যে সংখ্যাগুলো, এটা কিন্তু একটা সংখ্যা বারবার আসেনি বা দুইটা সংখ্যা বারবার আসেনি, তার মানে এটা হচ্ছে অনাবৃত। ঠিক আছে, তাইলে এটি দশমিকের পরে যেহেতু সংখ্যাগুলা গণনা করা যায়নি সেহেতু অসীম। আর যেহেতু দশমিকের পরে একটা দুইটা বা তিনটা সংখ্যা বারবার আসেনি সেহেতু সেটা হচ্ছে কি অনাবৃত আর দশমিক। ঠিক আছে, তাইলে অসীম, অনাবৃত, দশমিক। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের বাস্তব সংখ্যার প্রকারভেদ আর কি। তোমরা একটু কি বলা যায়, তোমাদের মাধ্যমিক গণিত বইয়ের চ্যাপ্টারটি খুলে দেখবে। আমি তো এখানে একটা দুইটা উদাহরণ দিয়েছি, তোমরা ওইটা খুলে দেখবে, তাহলে আশা করি আরো ভালো বুঝতে পারবে। আর এইভাবে তোমরা তোমাদের নোট কাটা এটা নোট করতে পারো। তো আজকে এই পর্যন্তই। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই জানিও। ভালো থাকো।